দর্শক, আমি তো বাইরে আছি। আসলে আজকে আমার যাওয়ার কথা ছিল নদিয়া। নদিয়া কৃষ্ণনগরের কোতোয়ালি থানাতে। আপনারা শুনেছেন আমি গতকাল কি একটা ভিডিও করেছিলাম যে ওখান থেকে আমাকে একটা নোটিশ করা হয়েছে। আজকে সকাল 11টার মধ্যে যেতে বলা হয়েছিল। কিন্তু আমি গতকাল কি বলেছি যে কি করে যাব, তো কোনো উপায় ছিল না। গতকাল 4টের সময় বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে, আর আজকে 11টার মধ্যে থানায় যেতে বলা হয়েছে। কোথায় আরামবাগ, কোথায় কোতোয়ালি, মানে কালকেই ওদের গাড়িতে চলে গেলে মনে হচ্ছে হতো। তো আজকে তো বেরিয়েছিলাম বাড়ি থেকে, সম্ভব না আজকে ওই সময়ের মধ্যে যাওয়ার। তো কিন্তু আমরা তো আবার আইনকে মান্যতা দিয়ে চলি, তো সেই জন্য যেটা করলাম সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে চলে এলাম। কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছি আর কি, যে কি করব, এরকম একটা ডিস্টেন্সে ডাকা হয়েছে, যাওয়া সম্ভব হয়নি, তো চলে এলাম। আর যে কেস বা যে ধারা, তা কতটা কি যায় এর সঙ্গে, তো এর একটা বিহিত চাই। তো সেই জন্য হাইকোর্টে একটা মামলা ঠুকে দিয়েছে বলতে মানে মানে ওটাকে আর কি মানে চ্যালেঞ্জ করছি আর কি। তো সেটাই করে ফিরছি। এখন দেখা যাক আদালত কি বলে। আর সে সঙ্গে আজকে আরও একটা কাজ ছিল। আপনারা জানেন যে আমার নামে আরও কিছু মামলা তো অনেক আছে। তার মধ্যে মাঝখানে একটা খবর নিশ্চয়ই আপনারা শুনেছিলেন, মালদা থেকে আমাকে ডাকা হয়েছিল। মালদা দুর্গাপুজোর ওই গহনা চুরি, মূর্তির গহনা চুরি, ওই ব্যাপারটা নিয়ে মালদা থেকে ডাকা হয়েছিল। আবার আর একটা কেসে বিধাননগর পুলিশ আমাকে ডেকেছিল, তো আমি সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম। তো কলকাতা হাইকোর্ট যেটা করেছিল, মানে দুটো জায়গাতে একই সময় একই ডেটে একটা যাওয়ার কথা মানে বলেছিল, তো সেটাও একটা মানে কনফিউশন তৈরি হয়েছিল। তো আমি সেই জন্যে তার একটা রিভিউ পিটিশন করেছিলাম, কিন্তু সময় হয়ে উঠছে না, কোর্টের ডেট পাচ্ছি না। তো আমি জানিয়েও দিয়েছি থানাগুলোকে যে এরকম এরকম ব্যাপার এগোচ্ছে। দেখুন, আমাদের কাছে কোনো তো লুকানোর কিছু নেই, যা করি বলে দিই। এই যে ধরুন কোর্টে এলাম, যা করলাম বলে দিচ্ছি, লুকোনো কিছু নেই। অত আইনি মার প্যাচ ইত্যাদি অত ভাববারও দরকার নেই। সে উকিলরা যারা আছেন তারা করবেন। আমার কাছে স্বচ্ছতাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো রিভিউয়ের জন্য অ্যাপিল করেছিলাম যে একসঙ্গে একই দিনে একই সময়ে কি করে যাবো, কি ডেট মানে দেওয়া হয়েছে। তো সেটা টাইম হচ্ছিল না। তো আমার যারা আইনজীবী আছেন তারা বললেন তাহলে, মানে যিনি রিভিউয়ের জন্য দেখবেন তিনি আবার এখন হাইকোর্টে নেই, তিনি সার্কিট বেঞ্চের দিকে গেছেন। তো আমাকে আবার ডিভিশন বেঞ্চে মানে অ্যাপ্লাই করতে হলো আর কি। তো আজকে এইসব করলাম, মানে অনেকগুলো কাজ নিয়েই বলতে পারেন মানে মানে করে ফিরছি। একটা হচ্ছে টাটকা যেটা কোতোয়ালি থানার কেস, তার সঙ্গে ডিভিশন বেঞ্চে যাওয়ার। তো সব ফাইল টাইল করলাম, করে ফিরছি দর্শক। তো এখন কোর্ট কি করে না করে দেখা যাক। কোর্ট যেতে বলে যাব, কোর্ট যা বলবে শুনবো, যেভাবে যেতে বলবে সেভাবে সেই পথে হাঁটবো। ফলে যারা থানার আছেন, আইও আছেন, অফিসার আছেন, চিন্তা করবেন না। আমরা মানে দেশ ছেড়ে পালিয়ে যাব না, মানে বিনয় মিশ্র হয়ে যাব না। আমরা আইনের সবসময় আইনকে মান্যতা দিয়ে চলি। শুধু আমাদের কিছু কনফিউশন তৈরি হয় যে কারণে মানে কেস করা হচ্ছে, যেসব ধারা দেওয়া হচ্ছে সেগুলো আদৌ বৈধ কিনা। এই কনফিউশন আরও বেশি করে এসেছে কারণ আমরা এর আগে দেখেছি ওই শাহজাহানের এলাকা, নাজার থানা, সন্দেশখালী, ওখানে ওই রকম ধারা দিয়ে কেস করা হয়েছিল। আবার একই দিনে দুটি থানাতে ডাকা হয়েছিল একই সময়ে, তো সেটাও চ্যালেঞ্জ করেছিলাম। তো কোর্টকে আমরা বলতে শুনেছিলাম যে আপনারা কি এফআইআর করেছেন, কি ধারা দিয়েছেন। এমনকি ধারার বই হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল আইওদেরকে, যে আপনারা কি আইপিসি জানেন, পড়েছেন, এই জন্য পড়ুন। তো যখনই আমার নামে কোনো কেস টেস হয়, যখন আমি আদালতের দ্বারস্থ হই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে। তো সেই জন্য যখন পুলিশ কোনো নতুন ধারায় নতুন কোনো কেস দেয়, আমরা একবার ভেবে নিই যে আদৌ কি এটা দেওয়ার যোগ্য। তো হাইকোর্টে একবার যাই, তো হাইকোর্টে মানে হাইকোর্ট যা বলে সেই মতো করে এগোই আমরা। কখনো হাইকোর্ট সময় বেঁধে দেয়, কখনো আরও সব মানে করে দেয়, তো সেই মতো করে আমরা চলি। তো বলতে পারেন সেই জন্য কেস হলেই হাইকোর্টে আমরা মুভ করে যাই। আর আজকে তো করতে হতোই, কারণ
কালকে 4টের সময় দেওয়া হয়েছে আর আজকে 11টার মধ্যে যেতে বলা হয়েছে, একেবারেই অসম্ভব, কোথায় কোতোয়ালি। তো চলে এলাম দর্শক, এখন দেখা যাক কোর্ট কি করে। আর যেটা বলছিলাম, যারা আইও আছেন, দেখুন আপনাদের তো কোনো দোষ নেই, আপনারা যে ইচ্ছে করে শফিকুল ইসলামের বিরুদ্ধে কিছু করছেন সেটা আমি মনেও করি না, এটা জানি কোত্থেকে হচ্ছে। তো হোক, আপনারা নিশ্চয়ই আমার উত্তর পাবেন। আমি শুধু একটু ওয়েট করে যাচ্ছি যে হাইকোর্ট কি বলছে, যেসব ধারা দেওয়া হয়েছে এগুলো আদৌ দেওয়ার কিনা, বা এই মামলা সত্যি মামলা করার মতো কিনা। আমরা অনেক সময় দেখেছি মানহানি মামলা করা হয়েছে, কোর্ট বলেছে মানহানি মামলা আবার এফআইআর, এটা নিয়ে আবার এফআইআর কিসের? আমি দেখেছি কোর্টকে প্রশ্ন করতে, যে আদালতে ডাইরেক্ট বলা যায়, তো এফআইআর থানা স্টার্ট করে ফেললো, দেখেছি এইসব আসতে বলতে। তো সেই জন্যে আমরা একটু ওয়েট করতে চাইছি আদালত হাইকোর্ট কি বলছে। তো হাইকোর্ট যা কবে হিয়ারিংটা করাই সেটা দেখে নেই, আর নিশ্চয়ই আমার আইনজীবী যারা আছেন তারা থানাকে মানে কমিউনিকেট করে দেবেন যে এরকম আমরা মুভ করেছি, তারপরে হবে। আর যদি আপনাদের আরও খুব তাড়া থাকে তাহলে আপনারা আপনাদের মতো করে ব্যবস্থা নেবেন, সেই যদি আইনের ব্যাপার থাকে সেটা আপনাদের বিষয়। কিন্তু আমি শফিকুল ইসলাম আপনাদেরকে সবসময় কোঅপারেট করতে চাই, আমার মধ্যে কোনো কোনো মানে নেই, কারণ অন্যায় তো করি না, জ্ঞান তো। এখন আধ ঘন্টা কথা বলছি, বলতে বলতে কোথায় একটা লুজ স্টক বেরিয়ে গেছে, যদি তার জন্য যদি মামলা ঠুকে দেওয়া হয় তাহলে তো দেশে মানে মানুষ যেভাবে কথা বলেন তাহলে তো কত মামলা করা উচিত। তবুও আমরা সবসময় চেষ্টা করি যে আমরা কিছু ভুলভাল না বলে ফেলি, নিজেকে সবসময় চেক করে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তবুও তো মানুষ চায় না কখন কোথাও আমার কোনো কথাতে কেউ আঘাত পেয়ে গেছেন বা কিছু, তার জন্য আঘাতপ্রাপ্ত হয়ে মামলা ঠুকে দিয়েছেন বা কিছু হয়ে থাকতে পারে। তো আমাদেরকে লড়াই করে যেতে হয়। আমি শুধু ভাবি যে চারিদিকে কত অন্যায়, কত কি হচ্ছে, খুনোখুনি হচ্ছে, এত দুর্নীতি, এত চুরি, এত বিশৃঙ্খলা, কত কি, সেই সব দিক দিয়ে পুলিশকে আমরা সেরকম অ্যাক্টিভ সে অর্থে দেখি না, বা অ্যাক্টিভ রাখা হয় না। আমি পুলিশের যারা আছেন নিচুতলাতে, আমি তাদেরকে আবারও বলছি, তাদেরকে কখনো দোষ দিই না। তাদেরকে যেমনভাবে চলতে বলা হয় সেই মতোই তারা চলেন। তা নাহলে কি আমার বাড়িতে একটা নোটিশ দিতে গাড়ি ভর্তি পুলিশ আসে? আসলে এগুলো কোথাও একটা চমকানো, ধমকানো, ভয় দেখানো ইত্যাদি ব্যাপার, কিন্তু টেকে না। আমি দেখি হাইকোর্টের দ্বারস্থ হলেই, যেটা বললাম ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি মানে বলে দেয় হাইকোর্ট যে এটা তোমরা কি করছো। এমনকি নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমাকে যে কেসে জেলবন্দি করা হয়েছিল সেই কেসে এমন অর্ডার করেছিল কলকাতা হাইকোর্ট যে আমাকে সময়ের আগেই, মানে জেল থেকে যেভাবে ছাড়তে হয় 5টার পরে জেল থেকে ছাড়ে, তার আগেই আমাকে জেল কর্তৃপক্ষ ছাড়তে বাধ্য হয়েছিল, মানে এমনই কড়া অর্ডার এই কলকাতা হাইকোর্ট দিয়েছিল। তো সেই জন্য আমরা কিছু হলেই কলকাতা হাইকোর্টে চলে আসি, এটা অন্যায়ের কিছু না, আইনের জায়গা আছে বলে আসি, কিন্তু এড়িয়ে যাচ্ছি এরকম ভাববার কোনো কারণ নেই। ফলে যারা আইও আছেন, মালদাতে বলুন, মালদা সাইবার থানা বলুন, বা বিধাননগর সাইবার থানা বলুন, বা এখন কোতোয়ালি থানা, একটু অপেক্ষা করুন, আমরা শুধু অপেক্ষাতে আছি ডিভিশন বেঞ্চ মালদা এবং বিধাননগরের কেসে কি বলছে, আর সিঙ্গেল বেঞ্চ যেটা এখন আমরা মুভ করলাম সেখানে কোতোয়ালি থানার বিষয়ে কি বলছে একটু দেখে নিই, তারপর যাব। ওকে। তো দর্শক, আপনারাও ভিডিও পাচ্ছিলেন না, আপনারা ভাবছিলেন যে কি হলো, কালকে যেহেতু ভিডিওটা করেছি আমি সত্যিই গেছি কিনা। আর একটা কথা বলি আপনাদেরকে, আমি দেখছি অনেকে, কালকে যেহেতু বলেছি যে কোতোয়ালি থেকে আমাকে ডাকা হয়েছে, প্রচুর মানুষ আমাকে ফোন করছেন এই এলাকা থেকে, কৃষ্ণনগর থেকে, দাদা কখন আসবেন। কেউ বলছেন আমি কালকে থাকছি না, চলে যাচ্ছি, থাকলে দেখা হতো। তারা ভাবছে আমি সত্যিই যাচ্ছি হয়তো, কিন্তু যাওয়ার উপায় আছে কি, ছিল কি? তো দেখা তো একদিন হবে কোনো না কোনো ভাবে, আর পুলিশও চেষ্টা করছে। আবার বলছি, পুলিশের উপর মহলের কেউ বা তার উপরে কোনো লিডার চেষ্টা করছেন আমাকে জব্দ করতে। তো চেষ্টা করে যান, আর আমরা সেই সবগুলোকে কাটিয়ে কিভাবে কাজ করব সেই চেষ্টা করে যাই। জয় তো একদিন হবেই আমাদের, তাই না? কেসের সংখ্যা বাড়তে 31-এ চলে এসছে, আরও বাড়ছে, বাড়ুক, আমরা আমাদের কাজের দিক দিয়ে বেড়ে যাব অনেকটা, তাই না? তো দর্শক বলবেন যদি আপনাদের আরো কিছু বলার থাকে, এবং আপনারা যেভাবে পাশে থাকেন আরামবাগ টিভির, আমি আবারও বলি আপনাদের জন্যই কিন্তু বেঁচে থাকা, মানে কাজ করে যাওয়া, এইভাবে কাজের মাধ্যমে বেঁচে থাকা। পাশে থাকবেন, নজর রাখবেন, কোনো সাজেশন থাকলে সেটাও বলবেন, অবশ্যই দেখতে থাকবেন আরামবাগ টিভি। ভালো থাকবেন।